প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজের পক্ষ থেকে আমি মধুসূদন পাল, প্রভাষক হিসাব বিজ্ঞান, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অনলাইন ক্লাসে। আশা করি ইতিপূর্বে আমি অনলাইন ক্লাসে 2টি ক্লাস নিয়েছি, মার্কেটিং, পরিচিতি হিসাব বিষয়ে। আজকে আমি 3য় ক্লাস নিচ্ছি। আমি ইতিপূর্বে মার্কেটিং এর সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, আজকে পুনরায় আবার বলছি। মার্কেটিং হলো বাজার হলো বা মার্কেটিং হলো বা বাজার হলো কোনো পণ্য অথবা সেবার সকল প্রকৃতি এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি। অর্থাৎ আবার বলছি, বাজার হলো একটা সংজ্ঞা দিয়েছেন একজন উইলিয়াম জে স্টার্নের মতে। বাজার হলে এমন একটা জনগোষ্ঠী যে পণ্য কেনার প্রয়োজন থাকতে হবে এবং অর্থ ব্যয় করা সামর্থ্য থাকতে হবে এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে, তাকে বাজার বলে। তাহলে আমি ইতিপূর্বে বলেছি, আজকেও পুনরায় আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে। বাজারের বৈশিষ্ট্যগুলো তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। বাজারের বৈশিষ্ট্যগুলো আমি লিখেছি। 1 নম্বর, বাজারজাতকরণ একটা সামাজিক কার্যক্রম। প্রয়োগমুখিতা, ব্যবসায়িক কার্যাবলীর সমষ্টি, ব্যবস্থাপকীয় প্রণালী, বাজারজাতকরণের ধারণা ব্যাপক। বাজারজাতকরণ ভোক্তামুখী, ব্যক্তিগত সাংগঠনিক উদ্দেশ্য অর্জন প্রক্রিয়া, মধ্যস্থ কারবারের অবস্থান ও গুরুত্বপূর্ণ, নমনীয়তা, তথ্য নির্ভরতা, বাজারজাতকরণ ব্যবস্থার প্রতিযোগিতামূলক, বাজারজাতকরণের কার্যাবলী, উৎপাদনশীলতা। এই পয়েন্টগুলো তোমাদের বোর্ডে দিয়েছি, তোমরা সবাই বইয়ের মধ্যেও দেখবে। এবারে আমি একটু একটা আলোচনায় দিকে যাচ্ছি। বাজারজাতকরণ একটি সামাজিক কার্যক্রম। বাজারজাতকরণ একটি সামাজিক কার্যক্রম হিসেবে বিবেচিত হয়। সমাজের জনগণের প্রয়োজন থাকতে হবে, অভাব, চাহিদা, প্রকৃতি লক্ষ্যই হলো বাজারজাতকরণ সম্পাদিত কার্যাবলী। আমি যে কার্যাবলী আলোচনা করতেছি, বাজারজাতকরণ সংজ্ঞার মধ্যেই সে কথাগুলো লুকায়িত আছে। এই সংজ্ঞার মধ্যেই বললাম যে একজন লোকের চাহিদা থাকতে হবে, চাহিদা পূরণ করার সামর্থ্য, অর্থ থাকতে হবে এবং ইচ্ছা থাকতে হবে। তাহলে সংজ্ঞার থেকেই এই কথাটা আবার এখানে আসলো। তাহলে বৈশিষ্ট্যগুলো সংজ্ঞার মধ্যেই পাওয়া যাবে। দ্বিতীয় কথা হলো প্রয়োগমুখিতা। প্রয়োগমুখিতার ক্রেতার চাহিদা সন্তুষ্টি বিধানের লক্ষ্যে বাজারজাতকরণ বাস্তবধর্মী ও কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করা। ক্রেতা চাহিদাকে উপেক্ষা করে বাজার কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। 3 নম্বর কথা হলো ব্যবসায়িক কার্যাবলীর সমষ্টি। ব্যবসায়িক কার্যাবলীর সমষ্টি। বাজারজাতকরণ কতিপয় ব্যবসায়িক কার্যাবলীর সমষ্টি, যেমন ক্রয়, বিক্রয়, পরিবহন, মজুতকরণ, প্রমিতকরণ, প্রক্রিয়াকরণ, অর্থ সংস্থান, তথ্য সংগ্রহ ইত্যাদি কার্যাবলী হলো বাজারজাতকরণের মূল বিষয়বস্তু। 4 নম্বর হলো ব্যবস্থাপকীয় প্রণালী। ব্যবস্থাপকীয় প্রণালী বাজারজাতকরণ একটি ব্যবস্থাপকীয় প্রণালী বিশেষ। বাজারজাতকরণ হচ্ছে ব্যবসায়িক কার্যাবলীর একটা সিস্টেম বা পদ্ধতি। এর অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে মূল পরিকল্পনা, মূল্য নির্ধারণ, পোশাক, বন্টন ইত্যাদি। 5 নম্বর হলো বাজারজাতকরণের ধারণা ব্যাপক। বাজারজাতকরণ ধারণাটি অত্যন্ত ব্যাপক। বিক্রয়, প্রসার, পণ্য পরিকল্পনা, বিনিময়, বন্টন, মজুতকরণ, নিয়ন্ত্রণ প্রভৃতি বিষয় বাজারজাতকরণের মধ্যেই অন্তর্ভুক্ত। অর্থাৎ বাজারজাতকরণ পণ্যের ধারণা সৃষ্টি হতে ভোক্তার সন্তুষ্টি বিধান পর্যন্তই হলো বাজারজাতকরণের ধারণা। 6 নম্বর হলো বাজারজাতকরণ ভোক্তামুখী। ভোক্তাকে কেন্দ্র করেই বাজারজাতকরণের
সমুদায় কার্যাবলী সংগঠিত হয়। আধুনিক বাজারজাতকরণে ভোক্তার প্রয়োজন, অভাব ও চাহিদা পূরণের লক্ষ্যে তার কার্যাবলী পরিচালিত হয়ে থাকে। ভোক্তার সন্তুষ্টি বিধানের উপরই বাজারজাতকরণের সকল কার্যাবলী নির্ভরশীল। 7 নম্বর হলো ব্যক্তিক ও সাংগঠনিক উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। ব্যক্তিক ও সাংগঠনিক উদ্দেশ্য অর্জন প্রক্রিয়া। বাজারজাতকরণ ভোক্তা সন্তুষ্টি মাধ্যমে ব্যক্তিক উদ্দেশ্য অর্জনের সহায়তা করে। অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠান পণ্য বিক্রয় নিশ্চিত করে সাংগঠনিক উদ্দেশ্য অর্জনের সহায়তা করে। 8 নম্বর হলো মধ্যস্থ কারবারির অবস্থান গুরুত্বপূর্ণ। বাজারজাতকরণের মধ্যে মধ্যস্থ কারবারি অবস্থান একটি গুরুত্বপূর্ণ কাজ করে। যেমন পরিবেশক, প্রতিনিধি, পাইকার, খুচরা ব্যবসায়ী প্রভৃতিও গুলোই হলো মধ্যস্থ কারবারি। এই মধ্যস্থ যেমন পাইকার, খুচরা ব্যবসায়ীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নমনীয়তা। 9 নম্বর হলো নমনীয়তা। নমনীয়তা বাজারজাতকরণ কার্যাবলী নমনীয় হয়ে থাকে। পরিবর্তন অবস্থা মোকাবিলা করার জন্য বাজারজাতকরণ কৌশলের পরিবর্তন করতে হয়, অন্যথায় বাজারজাতকরণ অবস্থা ফলপ্রসূ হয় না। তত্ত্ব নির্ভরশীলতা। 10 নম্বর হলো তত্ত্ব নির্ভরশীলতা। তত্ত্ব নির্ভরশীলতা বাজারজাতকরণের কার্যাবলীর মধ্যে তথ্য অবশ্যই থাকতে হবে। তথ্য কোথায় কোন পণ্য উৎপাদন বেশি হয়, কোথায় কোন পণ্য উৎপাদন কম হয়, কোথায় চাহিদা বেশি, এই সমস্ত তথ্য বাজারজাতকরণের মধ্যে থাকতে হয়। তারপর হলো তথ্য নির্ভরতা। তথ্যের উপর নির্ভর করে এক পণ্য অন্য জায়গায় যাবে, আর অন্য জায়গার পণ্য আরেক জায়গায় আসবে। তথ্যের উপর নির্ভর করে উৎপাদক উৎপাদন করবে। কোন ধরনের ভোক্তা কি ধরনের পণ্য চাহিদা আছে, সেই চাহিদা মোতাবেক পণ্য উৎপাদনকারী উৎপাদন করবে। এজন্য তথ্যের উপর নির্ভর করতে হবে। বাজারজাতকরণের ব্যবস্থা প্রতিযোগিতামূলক। বাজারজাতকরণ ব্যবস্থাটা প্রতিযোগিতামূলক। এই প্রতিযোগিতামূলক বাজারে পণ্য উৎপাদন করতে হবে। কার পণ্য কম দামে বিক্রি হবে, মুনাফা বেশি অর্জন হবে, কার পণ্যের স্থায়িত্ব বেশি হবে, কোন পণ্যের মোড়কীকরণ কিভাবে হবে, এই সমস্ত তথ্য প্রতিযোগিতামূলক বাজারের জন্য এই কাজগুলো করতে হয়। বাজারজাতকরণ কার্যাবলীর উৎপাদনশীলতা। অবশ্যই বাজারজাতকরণ কার্যাবলী উৎপাদনশীলতা নির্ভর করবে। কারণ উৎপাদনশীলতার নির্ভর না করলে উৎপাদনশীলতার উপর ভিত্তি করেই পণ্য উৎপাদন হবে। এই হলো বাজারজাতকরণের বৈশিষ্ট্যগুলো। বইয়ের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা বাসায় অবশ্যই দেখবে। এবার আমরা আলোচনা করব বাজারজাতকরণ। বাজারজাতকরণ বা মার্কেটিং এর মৌলিক ধারণা সমূহ। মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব। বাজারজাতকরণের মৌলিক ধারণাগুলো হলো প্রয়োজন, অভাব, চাহিদা। 1 নম্বর হলো প্রয়োজন। এরকম একটা চক্র। একটা হলো প্রথমে হলো প্রয়োজন, লিখতেছি 1 নম্বর হলো প্রয়োজন, অভাব, চাহিদা। এটা একটা সাইক্লিক অর্ডারের মতোই ঘুরবে। প্রথমে হলো সাইক্লিক অর্ডারের মতো চাকার মতো আছে। প্রথম হলো প্রয়োজন, অভাব এবং চাহিদা। এই বাজারজাতকরণে প্রয়োজন থাকতে হবে, ভোক্তার প্রয়োজন থাকতে হবে। এই প্রয়োজন মানে চাহিদা থাকতে হবে। তারপরে এটা অভাব থাকতে হবে, ভোক্তার কাছে পণ্যের অভাব থাকতে হবে, যে পণ্য লাগবে, অর্থাৎ ভোক্তার কাছে সে ক্রয় করবে, তার চাহিদাটা থাকতে হবে। এটা একটা মৌলিক ধারণা। মানুষ প্রয়োজনমতা থাকতে হবে।
অনুভব বঞ্চনাবোধই মানুষের প্রয়োজন। মানুষ বহু জটিল প্রয়োজন থাকে, যেমন দৈনিক কাজের মাধ্যমে খাদ্যের চাহিদা থাকতে হয়, অন্ন বস্ত্র থাকতে হয়, স্বাস্থ্য রক্ষা দরকার হয়, আরামায়েশের দরকার হয়, এগুলো মানুষের দরকার আছে। এইগুলোর নিরাপত্তার জন্য একটি এগুলো পূরণ করার জন্যই মানুষের প্রয়োজন দেখা দেয়। 2 নম্বর হলো, এটা হলো পণ্য। এই প্রয়োজন অভাবের যখন মানুষের মধ্যে থাকে তখন একটা দ্রব্য পণ্য উৎপাদন হয়, পণ্য বা সেবা। এই অভাববোধের ভিত্তিতেই সৃষ্টি হয় পণ্য বা সেবা। মানুষের চাহিদার ভিত্তিতেই একটা পণ্য উৎপাদন হয়ে আসে। পণ্যর সাহায্যে মানুষ তার অভাব এবং চাহিদা পূরণ করতে পারে বা সেবা পূরণ করতে পারে। ফ্রিটজ কটলার বা গ্যারি আমস্টারডামের মতে, পণ্য হলো যাহা কিছু চাহিদা বা অভাব তৃপ্তির জন্য বাজারে পাঠানো, তাহাই পণ্য। পণ্য দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। যখন একটি পণ্য তৈরি হয়ে গেল, তারপরে আসবে পণ্য থেকে এর মূল্য আসবে। পণ্য যখন সৃষ্টি হয়ে গেল তখন আসবে মূল্য। এই পণ্যটার মূল্য কিভাবে নির্ধারণ হবে, এর মূল্য কিরকম হবে, এটা পণ্য বা সেবা হওয়ার পরে মূল্যের কথা আসবে। মূল্য সন্তুষ্টি বা উৎকর্ষতা আসবে। একজন ক্রেতার সামনে বিচিত্র সব পণ্য উপস্থিত হয়ে থাকবে। এখান থেকে কোন পণ্যের মূল্য কিরকম হবে, কোন পণ্যের দ্বারা তার চাহিদা পূরণ হবে, সেই চাহিদাকৃত পণ্যের দ্বারা তার মূল্য কিরকম হবে, সেটা অবশ্যই নির্ধারণ হবে। তারপরে আসবে বিনিময়। মূল্য যখন সৃষ্টি হয়েছে পণ্যটা, তারপরে সেটা বিনিময়ের সৃষ্টি হবে। বিনিময় মূল্য নির্ধারণের পরে সেই মূল্য দিয়ে ক্রেতা ক্রয় করবে কিনা, ভোগ করবে কিনা, তা অবশ্যই ক্রেতার উপর নির্ভর করবে। বিনিময় লেনদেন বা সম্পর্ক সৃষ্টি হবে। ফিলিপ কটলার বা গ্যারি আমস্ট্রং বলেছেন, বিনিময়ের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, বিনিময় হলো কোনো ব্যক্তি কর্তৃক কোনো কিছুর বিনিময়ে কাম্য বস্তু লাভ করা। কোনো বস্তু প্রাপ্তির বিভিন্ন উপায়ের মাধ্যমে বিভিন্ন একটি উপায় থাকে। লেনদেন হচ্ছে দুইটি পক্ষের মধ্যে হতে হবে। লেনদেন হতে গেলে অর্থের আদান প্রদান হতে হবে। অর্থের আদান প্রদান না হলে লেনদেন হবে না। লেনদেন হওয়ার পরে, বিনিময় হওয়ার পরে তারপরে বাজার সৃষ্টি হবে। বাজার সৃষ্টি হবে। বাজার হলো বিনিময় ও সম্পর্কের ধারণাটি হতে বাজারজাতকরণ বা বাজারের সৃষ্টি হয়। বাজার হলো প্রকৃত এবং সম্ভাব্য ক্রেতার সেট। ক্রেতাকে বাজার সংগঠনকারী হিসেবে দেখান। ব্যবসায়ীগণ বাজারকে বিভিন্ন দলের ক্রেতাকে বুঝাতে সাহায্য করে থাকে। তারা বাজারকে চাহিদা, পণ্য বাজার, অর্থ বাজার, শ্রম বাজার ইত্যাদি ভাবে ব্যবহৃত করেন। এই হলো মৌলিক ধারণা, একটা বাজারজাতকরণের একটা মৌলিক ধারণা। প্রথমে অভাব চাহিদা, তারপরে ওখান থেকে সেবার সৃষ্টি হবে বা পণ্যের সৃষ্টি হবে, তারপরে মূল্যের সৃষ্টি হবে, তারপরে বিনিময়ের সৃষ্টি হবে, তারপরে বাজারজাতকরণ বা বাজারের সৃষ্টি হবে। পরিশেষে বলা যায়, উপরোক্ত আলোচনা হতে আমরা বাজারজাতকরণের মৌলিক ধারণা করলাম এই 5টি ধারণা একত্র। এগুলো একে অপরের সাথে সম্পৃক্ত। এটার সাথে এটা সম্পৃক্ত, এটার সাথে এটা সম্পৃক্ত, একের সাথে অপরটা সম্পৃক্ত, এবং এটি একটা চক্রের মাঝে আবদ্ধ। এটি একটি চক্রের মাধ্যমে আবদ্ধ। এটার পর এটা, এটার পর এটা, এভাবে চক্রের মাধ্যমে আবদ্ধ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা 2টা বিষয় নিয়ে আলোচনা করলাম। বাজারজাতকরণের বৈশিষ্ট্য কি, বাজারজাতকরণের মৌলিক ধারণাগুলো
কি কি, এই দুটো নিয়ে আলোচনা করলাম। তোমরা বাড়িতে বসে অবশ্যই বই দেখে প্রশ্নগুলো সুন্দরভাবে আয়ত্তে নিয়ে আসবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে অনলাইন ক্লাস এখানে সমাপ্তি করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে ক্লাস শেষ করলাম। খোদা হাফেজ।